আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকেই জানাচ্ছি ঈদুল আজহারের ঈদের শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে আছে আমি আহমেদ। আজকে আরও একটি ভৌতিক এবং রোমহর্ষক একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি ঈদ উপলক্ষে ঈদে স্পেশাল ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের মনে এক অন্য রকম ভয় শিহরণ জাগাবে, কারণ আপনারা তা শুনলে বুঝতে পারবেন। কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টের বক্সে জানাতে পারবেন। আর কে কোথা থেকে শুনছেন তাও জানিয়ে দিন। তো চলুন ঘটনা শুরু করি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন এক প্রবাসী ভাই। ওনার নাম আমিনুল ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার কোনো একটি জায়গায়। আর উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার এক সহকর্মীর কাছ থেকে। আর ওনার এই সহকর্মীর ছোট ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এই আমিনুল ভাই যার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন তার নাম ছিল জলিল মোল্লা। আমরা ওনাকে জলিল চাচা বলে সম্বোধন করব। আর এই জলিল চাচার ছোট ভাই আক্কাস মোল্লা, তার সাথে মূলত মেইন ঘটনাটি ঘটে। তো যাই হোক, এই জলিল চাচাদের বাড়ি ফেনী জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি শেয়ার করতে নিষেধ করেছেন, তবে গ্রামটি খুবই প্রত্যন্ত এবং অজপাড়া গ্রাম এখনো পর্যন্ত। আর আজ থেকে আরো 40-35 বছর আগে কেমন ছিল এটা তো বলতেই হয় না। যাই হোক, এই যেই আক্কাস চাচা, উনি যখন ছোটবেলা ছিলেন তখন উনি খুবই দুষ্টু ছিলেন, খুব ডান পিটে ছিলেন। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরতেন, এই নানান ধরনের অপকর্ম করতেন। অপকর্ম বলতে ওরকম বড় অপকর্ম না, যেরকম কৃষকের ফল গাছ থেকে ফল চুরি করে খাওয়া, তারপরে শাকসবজি চুরি করে খাওয়া, ঘর থেকে ধান নিয়ে বিক্রি করে দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড আর কি। আর সারাদিন দাউরে বাউরে ঘুরতেন, মানে বাড়িতে খুব কম সময় থাকতেন, বন্ধু বান্ধবের সাথেই থাকতেন। তো উনি তো ছোট ছিলেন, ওরকম বড় ছিলেন না। আর ওনাদের পরিবারটা অত বড় না, মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলছিল, এই কারণে বাড়ি থেকে ওনাকে বেশি চাপ দিত না। একদিন কি হয়, এই আক্কাস চাচা দুপুর আনুমানিক 1টার দিকে শরীরে নানা জায়গায় ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর উনি খুবই ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিল ওনাকে। উনি গোসল করে আসেন, গোসল করে এসে বাড়িতে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা ঘুম দেন। কিন্তু এটা ওনার চরিত্রের সাথে একদমই বেমানান। উনি কিন্তু এই ধরনের মানুষই না, উনি দুপুরবেলা ঘুমাবেন এইটা ওনার থেকে আশাই করা যায় না। তারপরে বাপ মা মনে করলো হয়তো বা বন্ধু বান্ধবের সাথে মারামারি করছে, আর মারামারি করে শরীরের এই অবস্থা করছে, আর এখন হয়তো বা খারাপ লাগতেছে তাই ঘুমাইতেছে। যাক, ঘুমা কিছু বলে নাই। কিন্তু সারাদিন মানে দুপুরের পর থেকে ঘুমাইয়া বিকাল পার হয়ে যায়, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। এরপর যখন ঘুম থেকে উঠে তখন প্রায় সন্ধ্যার পর সবাই তাকে ডেকে উঠায়। সন্ধ্যার পর যখন উঠায় তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সে বাড়ির সবাইকে বলল যে গাছ থেকে পড়ে নাকি ব্যথা পাইছে। আর কিছু বলল না। রাতের খাওয়া দাওয়া সেরে ওনারা রাতের ঘুমানোর জন্য প্রস্তুতি নিলেন। এই যে জলিল চাচা আর এই আক্কাস চাচা দুইজন একসাথে ঘুমাতো একই ঘরে, আর তার বাবা মা আরেক ঘরে ঘুমাতো। তারা 2টা ভাই ছিল আর তাদের বাবা মা 4 জনের পরিবার। রাতের বেলা যখন তারা একসাথে ঘুমায়, মাঝরাতের দিকে আনুমানিক এরকমই হবে, জলিল চাচার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখতে পায় যে আক্কাস চাচা ঘরে নাই। তো উনি বিষয়টা এমন গুরুত্ব দেয় না, ভাবছে যে হয়তোবা রাতের বেলা বের হয়েছে এই ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন সে এটা ভেবে ঘুমায় যায়। এর ঠিক 20-25 মিনিট পর আবার ওনার ঘুম ভাঙে, কিন্তু তখনও দেখে যে আক্কাস চাচা তার সাথে নাই। তখন তার একটু মনের ভিতর খটকা লাগে, কিরে এত সময় কই গেছে। তখন সে উঠে হারিকেন নিয়ে বাইরে বের হয়। বের হয়ে উনি আশেপাশে খোঁজ করে, দেখে যে আক্কাস চাচা কোথাও নাই, ওয়াশরুমও নাই। বাড়ি থেকে একটু দূরে ছিল ওয়াশরুমটা, ওয়াশরুমে গিয়ে দেখে নাই। তখন তার বাবা মাকে ডাকে, বাবা মাকে ডেকে উঠায় দেখে যে না, আক্কাস চাচা কোথাও নাই। আশেপাশে একটু খোঁজ করে, আর এত রাতের বেলা এখন কোথায় খুঁজতে যাবে। তো চিন্তা করলো হয়তোবা ছেলে সারাদিন ঘুমাইছে, এখন হয়তোবা কারো গাছের ফল বা নারিকেল ডাব চুরি করতে গেছে, এরকম কিছু একটা মনে করছে, বা বন্ধু বান্ধবের সাথে কোথাও গেছে, আজকে হয়তোবা বাড়িতে ফিরবো না, এই চিন্তা করে তারা ঘুমায় গেছে।
এর পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে সবাই ওঠে তখনও দেখতে পায় এই আক্কাস চাচা বাড়িতে নাই। তো আক্কাস চাচা কোথায় গেল? তখন তো সবার মনের মাঝে একটু চিন্তা বাসা বাঁধে। তখন সবাই একটু খুঁজতে বের হয়, আশেপাশে এদিক ওদিক খুঁজে সবার কাছে জিজ্ঞেস করে যে দেখছে নাকি আক্কাসকে, কিন্তু সবাই বলে না, আক্কাসকে তো কোথাও দেখি নাই। আর তাই তখন এই জলিল চাচা আর তার বাবা আক্কাস চাচাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও পায় না। তখন এই আক্কাস চাচার বাবা ওনাদের গ্রাম থেকে একটু সাইডে, মানে ওই দিকটা একটু নিরিবিলি নির্জন থাকে, কারণ ওইখানে একটা কবরস্থান আছে, পুরাতন কবরস্থান। ওইখানে কেউ যায় না, জায়গাটা একটু জঙ্গল টাইপের ঝোপঝাড় হয়ে আছে। আর ওই কবরস্থানটা এখন আর ব্যবহার হয় না। ওই কবরস্থানের ওইদিকে খোঁজ করতে যায়, গিয়ে দেখে ওই কবরস্থানের একটা কবরের পাশে বলতে কবরের উপরে এই আক্কাস চাচা শুয়ে আছে বলতে বেহুশ হয়ে পড়ে আছে। তখন ওনারা তার কাছে যায়, গিয়ে ওনাকে যখন হাত দিয়ে শোয়া থেকে উঠায়, মানে চ্যাংদোলা করে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনই সে উঠে বসে, মনে হচ্ছে যে সে ঘুম থেকে উঠলো। এইটা দেখে ওনার বাবাজিকে, কি ব্যাপার, তুমি এখানে কি করো, এখানে কেন পড়ে আসো? তখন সে বলে, আমি এখানে কেন, আমি তো জানি না। এই কথা বলে সে উঠে দাঁড়ায় এবং কি করে ওই কবর থেকে দুই হাতে দুই মুষ্টি মাটি নিয়ে তার বুকের মাঝে ডলতে ডলতে বাড়ির পথে হাঁটা ধরে। তখন সবার মনে খটকা লাগলো, সবাই চিন্তা করে ছেলেটা তো খুব দান পিটে আর দুষ্ট ছিল, এখন মনে হয় খারাপ ছেলে পেলেদের সাথে মিশে নেশা পানিও ধরছে, আর এই নেশা করতে রাতের বেলা বের হইছে, কিন্তু আর নেশার প্রকোপ এতটাই তীব্র হয়ে যায় এখানে বেহুশ হয়ে পড়ে থাকে। এইটাই তারা ভাবছে, কেউ কিন্তু বিষয়টাকে তেমন প্যারানরমাল কোনো বিষয় ভাবেই নেই তখনো পর্যন্ত। এরপরে তারা সবাই বাড়িতে গেলে দেখতে পায় আক্কাস মোল্লা তাদের ঘরের খোলা বারান্দার সামনে চৌকিতে শুয়ে আছে। তখন তারা তাকে কিছু বলে না। এরপরে এইভাবে সারাদিনই চলে যায়, সারাদিন আক্কাস মোল্লা এভাবেই শুয়ে থাকে ওইখানে। তো রাতে যখন আবার সবাই খাওয়া দাওয়া করে একসাথে ঘুমায়, তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক, কিন্তু এই আক্কাস মোল্লা উনি কিন্তু এর মধ্যে আর বাড়ির থেকে বের হয় নাই। সবার ভিতরে জিনিসটা একটুখানি চিন্তার বিষয় লাগে, কারণ আক্কাস মোল্লা তো এইভাবে বাড়িতে শুয়ে থাকার মানুষ না, কিন্তু তারপরও সারাদিন সে এভাবে শুয়েছিল। তারা ভাবছে হয়তোবা ছেলের শরীর খারাপ, তো এই কারণে তারাও বেশি এই বিষয়টা গুরুত্ব দেয় নাই। তো রাতের বেলা আবার দুই ভাই জলিল মিয়া ও আক্কাস মিয়া একসাথে ঘুমিয়ে আসে। তখন মাঝরাতে আবার ঘুম ভেঙে যায় জলিল মিয়ার। তো এই জলিল মিয়া ঘুম ভেঙে উঠে দেখেন আক্কাস মিয়া আজকেও তার পাশে নাই। তখন সে চিন্তা করে যে আক্কাস মিয়া কোথায় গেল। কালকে কিন্তু তার এই ঘরের দরজাটা খোলা ছিল, রাত হলে কি হবে, বাইরে থেকে চাঁদের আলো ঘর দিয়ে দরজা দিয়ে প্রবেশ করছিল, তখন সে বুঝতে পারছিল। কিন্তু আজ দেখা যায় ঘরের দরজা বন্ধ, কিন্তু আক্কাস মিয়া কোথাও তো নাই। তখন জলিল মিয়া উঠে উনি দেখতে পান যে ঘরের দরজাও বন্ধ, এমনকি মেন যে দরজা ওইটাও বন্ধ। তখন তার বাবা মাকে ডাকে, বাবা মা উঠে দেখে যে আক্কাস মিয়া কোথাও নাই। তারা সবাই খোঁজাখুঁজি করে। এরপরে যখন খুঁজে পায় না, তখন তারা ওই রাতের মতো ঘুমায়। পরের দিন সকালবেলা আবার গ্রামের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। তারা আবার সেই আক্কাস মিয়াকে সেই কবরস্থানের একটা নির্দিষ্ট কবরের উপরে দেখতে পায় শুয়ে আছে। তবে আজকে বিষয়টা একটু অন্যরকম। আজকে দেখা যায় আক্কাস মিয়ার সাথে একটা ছোট্ট পুটলি সাদা কাপড়ে পেঁচানো। সবাই যখন ওই পুটলিটা খোলে, তখন তো সবাই ভয়ে আতঙ্কে হিম হয়ে যায়। দেখতে পাই এই পুটলির মধ্যে এমন কিছু জিনিস, যে জিনিসগুলো কালো জাদুতে ব্যবহার হয়। কিছু হাড়গোড়, তারপরে কিছু নখ, কিছু পাখির পালক, তারপরে আরো নানান রকমের জিনিস। আর ছোট্ট একটা পুতুল ছিল, আর এই পুতুলের সারা শরীরে ছোট ছোট সূচ ফুটানো ছিল। এইটা দেখে উপস্থিত অনেকেই বলতে থাকে আক্কাস মোল্লা মনে হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতেছে, কালো জাদুর চর্চা করতেছে। কিন্তু সবাই আসলে মেন যে কারণ এটা কিন্তু জানতে পারে না। তো এরপরে আবার সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। তবে আজকে কিন্তু তারা কিছুটা হলেও বুঝতে পারে যে স্বাভাবিক কোনো বিষয় ঘটছে না। তখন তারা গ্রামের একটা কবিরাজের কাছে গিয়ে এই ঘটনা খুলে বলে। তখন গ্রামের কবিরাজটাকে নিয়ে আসে তাদের বাড়িতে আক্কাস মিয়ার কাছে। যখন ওই কবিরাজকে নিয়ে আসে, আক্কাস মিয়াকে দেখেই ওই কবিরাজ বলতে থাকে, বাবা গো, এই বিষয়ে আমার দ্বারা সম্ভব না কোনো কিছু করার। আমি এই বিষয়ে হাতও দিতে পারবো না। যদি আমি এই বিষয়ে হাতও দেই, তাহলে আমি কেন, আমার পুরো গোষ্ঠীটাই, আমার পুরো বংশটাই নির্বংশ হয়ে যাবে। এই কথা বলে কবিরাজ তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে যায়। এরপরে তারা আরো অনেক
কবিরাজ হুজুরের খোঁজ করতে থাকে, কিন্তু যতই হুজুর কবিরাজ নিয়ে আসুক কেউই এই বিষয়ের কোনো সমাধান দিতে পারে না। সমাধান কি, ওই পুটলিটার রহস্যর যেই সমাধান এটা আর কেউই দিতে পারে না। এরপর এইভাবেই চলতে থাকে, সবকিছু স্বাভাবিক। তবে এর মাঝে একটা ভালো একটা কবিরাজের সন্ধান পায়। তখন তারা সেই কবিরাজের বাড়িতে যায়। মূলত ওই আক্কাস মিয়াকে নেয় না, 2-3 মানুষ যায় আর কি পরিবারের। তো যখন ওই কবিরাজের কাছে যায় তখন সমস্ত ঘটনা কবিরাজকে খুলে বলে। কবিরাজ বলে, আচ্ছা বিষয়টা তো একটু গুরুত্বপূর্ণ মনে হইতেছে, এটা তো এইভাবে সমাধান করা যাবে না, আমাকে একটু সময় দেন। তখন কবিরাজ তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার কবিরাজির একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরের ভিতরে ঢুকে যান। বেশ কিছু সময় পরে কবিরাজ হন্তদন্ত হয়ে তাদের কাছে ফিরে আসেন। ফিরে এসে বলতে থাকেন তাদের উদ্দেশ্য করে যে, আপনারা তাড়াতাড়ি এখনই এই বাড়ি থেকে চলে যান, কারণ আপনার এই সমস্যার সমাধান আমি কোনো মতেই দিতে পারবো না। আর এখন আপনারা যদি এই বাড়ি থেকে না যান তাহলে আমার জীবনে সংকটে পড়ে যাবে। সবাই তো কবিরাজের মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। কি ব্যাপার, কবিরাজ নিজেই কথা বলতেছে, তাহলে তো বিষয়টা কি? আর আমরা যে সমস্যা নিয়ে আসলাম সেই সমস্যার সমাধানই বা কোথায়? তখন কবিরাজের কাছে তারা বলতে থাকে যে, কি হয়েছে আসলে বিষয়টা আমাদের কাছে বলেন, আমরা যদি জানতেই না পারি কি হইলো, আমরা তো এই বিষয়ের সমাধান খুঁজবো কিভাবে? কবিরাজকে অনেক অনুরোধ করার পর কবিরাজ বলতে থাকে যে, আপনাদের মুখে সমস্ত কথা শুনে আমি আমার কাছে থাকা 4টা জিনকে এই সংবাদ সংগ্রহ করতে পাঠাই। তারা এই সংবাদ সংগ্রহ করতে করতে একটা পর্যায়ে সেই কবরস্থান রিলেটেড একটা কোনো সূত্র খুঁজে পায়। তখন তারা সেই কবরস্থানের কাছে যায়। যখন নাকি তারা সেই কবরস্থানের কাছে যায় তখন তারা একটা ভয়ঙ্কর কিছুর উপস্থিত অনুভব করে। তারপরও তারা খোঁজ নেওয়ার জন্য যখন একটা নির্দিষ্ট কবরের কাছে যায়, যে কবরটার মধ্যে আক্কাস মিয়া শুয়ে থাকে, সেই কবরটার কাছে গেলে ওইখান থেকে অতর্কিতভাবে 4টা অদৃশ্য শক্তি তাদের উপরে অতর্কিতভাবে হামলা শুরু করে। তারা এই অতর্কিত হামলায় প্রস্তুত ছিল না। তখন তারা একদম গুটিসুটি হয়ে পড়ে, তারা ওই শক্তির কাছে পরাজিত হয়। তখন তাদের সঙ্গীর একজনকে ওই শক্তিগুলা ধরে ওইখানেই তার মাথাটাকে একটানে ছিন্ন করে ফেলে এবং ওইখানেই হত্যা করে। এইটা দেখে তারা, মানে এই জিনগুলা, কবিরাজের জিনগুলা ভয়ে ওইখান থেকে পালিয়ে আসে। তবে পালিয়ে আসার আগে ওই শক্তিগুলা তাদেরকে বলে যে, এইখানে তোরা যদি এর পরবর্তী সময় আবার কখনো আসিস তাহলে তুই কেন, তোর যে গুরু তারও পরিণতি তোদের মতোই হবে। অতএব এখানে আর ভুলেও আসবি না, আর এই সমস্যার কোনো সমাধান তোরা করতেও পারবি না। এই কথা শোনার পরে কবিরাজের জিনগুলা তাড়াতাড়ি ওইখান থেকে পালিয়ে আসে। আর পালিয়ে আসার পরে কবিরাজের উপর ওই জিনগুলা চাপ প্রয়োগ করতে থাকে, কারণ কবিরাজ ওই জিনগুলাকে ওইখানে পাঠাইছিল। আর এই কারণে তাদের একজন সঙ্গী, তারা মূলত একসাথে 4 বন্ধু থাকতো, এই 4 বন্ধুর মাঝে এক বন্ধু ওইখানেই হত্যার শিকার হয়। আর এই কারণে তারা ক্ষিপ্ত হয়। আর কবিরাজ যখন এই কথা জানতে পারে জিনের কাছ থেকে, তখন কবিরাজ হন্তদন্ত হয়ে তাদের কাছে ফিরে এসে তাদেরকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কারণ তারা এখানে থাকলে ওই জিনগুলো আরো বেশি ক্ষিপ্ত হবে। তারপর দেখা গেছে কবিরাজের উপরেই আক্রমণ শুরু করবে। কবিরাজের মুখে এই কথা শুনে বাড়ির সবাই তো হতভম্ব হয়ে যায়। তারপরও সবাই অনেক আকুতি মিনতি করতে থাকে কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ এই সমস্যার কোনো সমাধান দিতে পারবে না, সাফ নিষেধ করে জানিয়ে দেয়। এক পর্যায়ে যখন কবিরাজ এই সমস্যার সমাধান করতে অস্বীকৃতি জানায়, তখন তারা বাধ্য হয়ে বাড়িতে চলে যায়। যেদিন কবিরাজের কাছ থেকে বাড়িতে ফিরে ওই দিন রাতেই আরেকটা ঘটনা ঘটে। ওই দিন রাতের বেলা এই জলিল চাচা, উনি মধ্যরাতে শুনতে পান ওনার ঘরের মাঝে একটা শব্দ হচ্ছে, টাইপের শব্দ হচ্ছে, এরকম একদম সেম এরকম শব্দ হচ্ছে। উনি এই শব্দের আওয়াজে ঘুম থেকে উঠে যান। উনি ঘুম ভেঙে দেখেন ওনার সারা ঘরে এক অন্যরকম আলো বিরাজমান, আর তার সাথে পুরো ঘরটা ধোঁয়ায় আচ্ছন্ন। আর উনি লক্ষ্য করেন যে ওনার ঘরের মাঝে 4টা ছায়া অবয়ব দেখা যাচ্ছে। এই 4টা অবয়ব প্রায় দেখতে একই রকম। তাদের পরনে একটা হুডি টাইপের একটা আলখেল্লা পরা, একদম পা হতে মাথা পর্যন্ত। আর এই 4জন এই আক্কাস মোল্লাকে চ্যাংদোলা করে 4 হাত পা ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এইটা দেখে জলিল চাচা তো এক চিৎকার দেন, আর চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকার শুনে বাবা মা যখন দৌড়ে এই ঘরে আসে, তখন দেখতে পান যে জলিল চাচা উনি খাটের থেকে নিচে মাটিতে পড়ে আছেন আর বেহুশ হয়ে আছেন, কিন্তু আক্কাস মোল্লাকে
কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এই দিক দিয়ে ঘরের দরজা কিন্তু বন্ধ, তারপরও আক্কাস মোল্লার সন্ধান নাই। তখন তারা আক্কাস চাচাকে খুঁজতে বের না হয়ে জলিল চাচাকে সুস্থ করতে থাকেন। জলিল চাচাকে সেবা সুস্থতা করার পরে একটা পর্যায়ে জলিল চাচার জ্ঞান ফিরে আসে। তখন জলিল চাচা সবার কাছে ওই ঘটনা খুলে বলেন যে কিছুক্ষণ আগে উনি কি দেখছেন। ওনার মুখে এই কথা শুনে সবাই বুঝতে পারে ছেলে আজকেও সেই কবরস্থানের মাঝেই চলে গেছে। তখন ওই বাড়ির আরো কয়েকজন, যে ওই আক্কাস মোল্লা, জলিল মোল্লার আরো চাচাতো ভাই, তার বাবা, এরা সবাই মিলে সেই কবরস্থানের কাছে যায়। হাতে মশাল, হারিকেন, যার কাছে যা ছিল এটা নিয়েই যায়। তো ওনারা কবরস্থানে গিয়ে খোঁজ করতে থাকেন, সেই কবরের আশেপাশেও দেখতে থাকেন, কিন্তু সেই কবরস্থানে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন সবাই এক পর্যায়ে হরান পেরেশান হয়ে বাড়িতে ফিরে আসবেন। তখন একটা কর্কশ একটা হাসির শব্দ ভেসে আসলো এরকম। এই হাসি শুনে তারা কবরস্থানের ওদিকে আবার খুঁজতে শুরু করলেন। একটা পর্যায়ে হাতের মশালটা একটু উপরের দিকে করতেই তারা দেখতে পান নারিকেল গাছের উপরে আক্কাস মোল্লা বসে আছে। কারণ ওই নারিকেল গাছ থেকে নারিকেল ডগার ছচ্ছর শব্দ ভেসে আসছিল। আর যখন হাসির শব্দটা পায় তখন তারা দেখতে থাকে ভালো করে, আর দেখতে পায় তার হাতে একটা লম্বা ধারালো রাম দা আছে। আর যখনই এই মশালটা উপরের দিকে একটু ধরেন সবাই, আরো কয়েকটা মশাল, তখন এই আক্কাস মোল্লা কি করেন, হাতের দাটা সজোরে এলো পাথারি চালাতে থাকেন। কোথায় কুব লাগছে এইটা কিন্তু দেখার কোনো চান্সই নাই, উনি সমানে কুবাচ্ছেন। উনার কুবের পাওয়ার এরকমই, এক এক কুবে এক এক নারিকেলের ডগা, নারিকেল ডাবের ছড়া, এগুলা সব মাটিতে পড়ছে। ওনার এরকম এলো পাথারি কূপ দেখে সবাই যে যার শরীর বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়ে সরে যান। তখন একটা পর্যায়ে কিছুক্ষণ পরে আবার ফিরে এসে দেখেন যে ওই নারিকেল গাছের আর একটা ডোগাও অবশিষ্ট নাই, কিন্তু আক্কাস মোল্লা ওই দাটা নিয়ে নারিকেল গাছের আগায় বসে আছেন। এইটা দেখে সবাই কি করবে কেউ ভেবে পায় না। তারপরে ওইখানে উপস্থিত থাকা কয়েকজন উচ্চ স্বরে আজান দিতে থাকেন। আজান এরকম দিতে থাকেন, কয়েক মিনিট পরে আক্কাস মোল্লা নিজে থেকে সরসর করে নারিকেল গাছ থেকে নেমে আসেন এবং নিচে আসার পরে উনি বেহুশ হয়ে পড়ে যান। এরপরে সবাই তাকে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে ভেবে পায় না। দড়ি, শিকল যা পাইছে এগুলা দিয়ে বেঁধে বাড়িতে রেখে দেয়। এই মুহূর্তে অবস্থায় তখন কি করবে, কোনো কবিরাজের সন্ধান না পেয়ে আবার সেই কবিরাজের কাছে গিয়ে হাত পা ধরে আকুতি মিনতি করতে থাকে। কবিরাজ তাদের এই আকুতি মিনতি দেখে একটা পর্যায়ে কবিরাজ তার উস্তাদের ঠিকানা তাদের কাছে দেন এবং বলেন যদি পারে তাহলে আমার এই উস্তাদই পারবে এই সমস্যার সমাধান করতে। এরপরে এই কবিরাজের কাছ থেকে ওই কবিরাজের উস্তাদের ঠিকানা নিয়ে তারা চলে যান সেই কবিরাজের উস্তাদের কাছে। তারা গিয়ে দেখতে পান যে অনেক বৃদ্ধ একজন লোক, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ লোক, উনি এখন আর কবিরাজিও করেন না, উনি সব কাজ ছেড়ে দিচ্ছেন, কারণ এখন আর ওনার বয়সটাও ওনাকে সায় দেন। আর এই সমস্ত কাজ করতে গেলে শারীরিক সক্ষমতা দরকার, আর এখন তো ওনার বয়স হয়ে গেছে। এই সমস্যাগুলো সমাধান করতে গেলে অনেক ধরনের বাধ্যবাধকতা আছে, এটা মেনটেন করতে ওনার জন্য একটু কষ্টই হয়ে যায়। এই জন্য উনি এই কাজ ছেড়ে দিচ্ছেন। কিন্তু বাড়ির সবাই ওই কবিরাজের হাত পা ধরে কান্নাকাটি করতে থাকে। সবার এই আকুতি মিনতি দেখে কবিরাজ তাদেরকে আশ্বস্ত করেন যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য সেটা সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব যে দেখি এই সমস্যার সমাধান করতে। তখন সেই কবিরাজ বলে যে আসলে সমস্যাটা কি এটা আমাকে খুলে বলেন আগে। তখন এই আক্কাস মোল্লার বাবা সম্পূর্ণ ঘটনা কবিরাজকে খুলে বললেন। কবিরাজ সব শুনে ওনাদেরকে বললেন যে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আমার বাড়িতে মেহমান হয়ে থাকেন, আমি দেখি এই সমস্যার সমাধান আমি আজকে রাতে আমার অনুগত জিনদের সাথে আলোচনা করব। তারা যদি কোনো সমস্যার সমাধান দিতে পারে তাহলে তাই হবে। তো তার কথা মতো তারা ওই বাড়িতেই থেকে গেল। ওই রাতে কবিরাজ তাদেরকে কোনো কিছু বলে নাই, কিন্তু এর পরের দিন সকালবেলা তাদেরকে সকালে নাস্তা করার পরে সম্পূর্ণ ঘটনা বলেন যে কাল রাতে কবিরাজ তার জিনদের মাধ্যমে কি জানতে পারলেন। কবিরাজ বলতে থাকলেন যে আমি রাতে এশার নামাজের পর আমার তদবির শুরু করি। আমার কাছে থাকা শক্তিশালী একটা জিন যে সংবাদ সংগ্রহ করতে খুবই পারদর্শী, আজ পর্যন্ত আমার কোনো এমন কাজ এই জিনটা অসফল হয় নাই যে আমি তাকে করতে বলেছি ওই কাজটা সে না করে ফেরত এসেছে। কিন্তু এই প্রথম এই জিনটা আমাকে এই কাজটার কোনো তথ্য এনে দিতে পারে নাই। এই জিনটা আমাকে বলে যে উস্তাদ, আমি পাহাড়, পর্বত, সাগর এবং কি মাটির নিচ সমস্ত জায়গায় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা এই ঘটনার কোনো সমাধান বা কোনো তথ্যই সংগ্রহ করা সম্ভব হয় নাই। তখন আমি কি করি, এই বিষয়টাকে খুব একটা চ্যালেঞ্জিং হিসাবে নেই। তখন আমার সাথে
সাথে থাকা একটা শক্তিশালী জিনের সর্দারকে আমন্ত্রণ করি। সে আমার ডাকে সাড়া দেয়। সচরাচর আমি তাকে থাকি না, তবে বিপদে পড়লে তাকে ডাকতে আমি বাধ্য হই। তখন ওই জিনের সর্দারটা আমার ডাকে সাড়া দেয় এবং বলে যে কি হয়েছে, আমাকে কেন এত রাগাতে ডাকলেন? আমি তো আমার আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলাম, আপনি আমার আল্লাহর ইবাদতে কেন বেঘাত ঘটালেন? তখন এই সমস্যার সম্পূর্ণ ঘটনা সেই জিনটাকে খুলে বললাম। জিনটা সব শুনে কিছুটা সময় চুপ থাকলেন এবং আমাকে বললেন যে আমাকে একটু সময় দেন, আমি দেখি। তো তখন জিনটা চলে গেল। এর বেশ কিছু সময় পরে কবিরাজ দেখলেন যে তার সেই জিন সর্দারটা এবং কি সাথে আরো কয়েকটা জিন কবিরাজের কাছে এসে হাজির। এরপরে কবিরাজকে বলতে থাকলেন, আপনার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে আমি আমার গোত্রে গিয়ে আমার গোত্রের চাবুস প্রজাতির যারা তথ্য সংগ্রহ করতে খুবই পারদর্শী এমন 4টা জিনকে নির্বাচন করি, তাদেরকে আমি সংবাদ সংগ্রহ করতে পাঠাই। এরপরে তারা সংবাদ সংগ্রহ করতে বের হয়ে যায়। এর বেশ কিছু সময় পরে তারা আসে, এসে আমাকে জানায় এক ভয়ঙ্কর তথ্য। তারা যখনই এই সংবাদ সংগ্রহ করতে বের হয় তখন তারা ওই কবরস্থানের সাথে একটা যোগসূত্র খুঁজে পায়। তখন তারা এই ঘটনার তদন্ত নামে, আপনার ছেলে যেদিন সর্বপ্রথম শরীরে ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসছিল, সেই দিন কি হয়েছিল জানেন? সেই দিন কারো সাথে মারামারি করে কিন্তু এমন হয় নাই। সেই দিন সেই কবরস্থানে একটা নারিকেল গাছে নারিকেল পাড়তে এই ছেলেটা ওঠে এবং নারিকেল গাছের অর্ধেকে উঠার পরেই কিভাবে যেন নারিকেল গাছ থেকে পড়ে যায়। আর সে ঠিক সেই নারিকেল গাছের নিচেই ছিল একটা কবর, আর এই কবরটা একটা সুইসাইড করা ব্যক্তির কবর। আর এই কবরটার উপরে পড়ে গিয়ে কবরটা ভেঙে কবরটার ভিতরে পড়ে যায়। আর কবরের ভিতরে থাকা বাঁশের কঞ্চির মাধ্যমে তার সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে যায়, একটু ব্যথাও পায়, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু যেইটা হয় ওইটা যেহেতু একটা সুইসাইড করা ব্যক্তির কবর, এই কারণে 4টা ইফরিত জিন ওই কবরটাকে নির্বাচিত করে তাদের কালা জাদুর উপাসনা করার স্থান হিসাবে। সেখানে তারা কালা জাদুর চর্চা করছিল, কবরস্থানের ভিতরে বসে একটা যজ্ঞ করছিল। আর ঠিক সেই সময় ভোর দুপুর ছিল, আর এই ভোর দুপুরের সময় যখন তাদের এই যজ্ঞটা আপনার ছেলে ওই কবরে পড়ার মাধ্যমে নষ্ট হয়ে যায়, তখন তারা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তখনই তারা সিদ্ধান্ত নেয় যে ওইখানেই তাকে মেরে ফেলবে। কিন্তু দেখতে পায় এই ছেলেটা শরীরের রক্ত তাদের সাধনার সামগ্রীতে লেগে গেছে আর অনেক সামগ্রী নষ্ট হয়ে গেছে। এই কারণে তারা ভাবে এই ছেলেটাকে দিয়েই তাদের সাধনার যে সামগ্রী নষ্ট হয়েছে সেইগুলো সংগ্রহ করবে। আর এরপর থেকেই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। তারা এই ছেলেটাকে ব্যবহার করে তাদের সেই কালা জাদুর সামগ্রী সংগ্রহ করতে থাকেন এবং এই ছেলেটাকেই ব্যবহার করতে থাকেন। আর এই কারণে এই ছেলেটা রাতে রাতে নিখোঁজ হয়ে যেত, কারণ ওই জিনগুলার প্রভাব রাতের বেলায় শুরু হতো আর রাতের বেলায় দুর্ধর্ষ ভাবে এই ছেলেটাকে দিয়ে কালা জাদুর সামগ্রী সংগ্রহ করত। আর এই কারণে একদিন তার পাশে ওই ধরনের একটা পুটলি পাওয়া যায়। এরপরে সমস্যা যেটা হয়, এই জিনগুলা যে ওই 4টা ইফরিতের সাথে যোগাযোগ করবে এইটা হচ্ছিল না, কারণ ওই ইফরিত গুলা এতটাই জঘন্য, এতটাই শক্তিশালী হয়ে গেছিল, কালো জাদুতে পারদর্শী হয়ে গেছিল, তারা খুবই শক্তিশালী। সাধারণ কোনো জিন বা পিশাচ তাদের এলাকায় প্রবেশ করে তাহলে তারা সাথে সাথেই তাকে হত্যা করে, আর মানুষ তো আরো পরের বিষয়। তো এই জিনগুলো, আমি যে 4টা জিনকে পাঠাই, তারা তো ওই এলাকায় প্রবেশ করতে পারছিল না, কারণ ওই ইফরিত গুলো শুধু তাদের গোত্রের জিনদের সাথে যোগাযোগ করত। তখন আমার ওই চাবুস জিনগুলা ওই গোত্রের একটা জিনকে খুঁজে বের করে, তার মাধ্যমে সেই 4টা পিশাচের কাছে যায়। সেই 4টা পিশাচের কাছে যাওয়ার পরে তারা সেই পিশাচগুলার কাছে এই সমস্যার সমাধান চায়। কিন্তু পিশাচগুলা বলে যে এই সমস্যার কোনো সমাধান হবে না রে, কারণ আমরা তাকে শয়তানের নামে বলি দিয়ে দিয়েছি, তার আর এইখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর তোরা যদি আমাদের কাজে কোনো ব্যত্যয় ঘটাতে চাস তাহলে তোদের পরিণতি হবে সেই জিনের মতো যেই জিনকে পাঠিয়েছিল সেই কবিরাজ। এই কথা শোনার পরে আমার জিনগুলা তাদের সাথে আর তর্কে লিপ্ত হয় না। একটা পর্যায়ে তারা ওইখান থেকে ফিরে আসে, আর ফিরে এসে আমার কাছে সম্পূর্ণ ঘটনা বলে, আর এদেরকে নিয়েই আমি তোমার কাছে এখন আসলাম। এই কথা শোনার পরে এই কবিরাজের ওস্তাদ যিনি, উনি তো আর কোনো কিছু করার সাহস করেন না, কারণ এইটা ওনার এখন আর সাধ্যের মধ্যে নাই। যেহেতু এত বড় একটা জিনের সর্দারি এই কাজটা আর করতে অস্বীকার করলেন, কারণ ওই জিনটা চায় না তার গোত্রের সাথে বা ওই জিনগুলোর সাথে কোনো যুদ্ধ হোক। আর যুদ্ধ হলে তো শুধু যুদ্ধ নয়,
অনেক প্রাণহানি, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কারণে ওই জিন সর্দারটাও তাদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তো ওই জিনের সর্দারটাও অস্বীকার করে দেয়। তখন তো আর কবিরাজের করার কিছুই থাকে না। কবিরাজ উনি বাধ্য হয়ে একটা পর্যায়ে এই আকাশ চাচার বাড়ির সবাইকে বলে দেয় এই কাজ তার দ্বারা সম্ভব না। আর এই কাজ শুধু তার দ্বারা না, এখন আর কোনো অন্য মানুষ দ্বারাই সম্ভব না, কারণ তারা খুবই দেরি করে ফেলছে। যদি প্রথম দিকেই তারা নিয়ে আসতো তাহলে হয়তো বা এই সমস্যাটা এতটা গাঢ় হতো না। এখন এই সমস্যাটা একদমই অন্তিম পর্যায়ে চলে আসছে। ওই পিশাচগুলো নাকি এই আকাশ মোল্লাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে দিবে, আর তার সম্পূর্ণ প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর এখন যদি কেউ এই বিষয় হস্তক্ষেপ করে তাহলে তার বংশ সহ নির্বংশ হয়ে যাবে। আর তাই কবিরাজ বাড়ির সবাইকে পরামর্শ দেয় যে আকাশ মোল্লার হাত পাও আর বেঁধে রাখো না। যদি হাত পাও বেঁধে রাখো তাহলে দেখা যাবে ওই পিশাচগুলার নজর এখন তোমাদের উপরও পড়বে। এখনো পর্যন্ত শুধু আকাশ মিয়ার উপরই নজর আছে, পরিবারের আর কারোর উপরই নজর পড়ে নাই। কিন্তু যদি অন্য কারোর উপর নজর পড়ে তাহলে তার অবস্থাও আকাশ মিয়ার মতোই হবে। এই কথা বলে কবিরাজ তাদেরকে বিদায় করে দেন। সবাই হতাশা হয়ে এক বুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বুকে পাথর চাপা দিয়ে সেই আকাশ মোল্লার হাত পা উন্মুক্ত করে দেন, বাঁধন খুলে দেন। হাত পা খুলে দেওয়ার পরে দেখা গেছে একটা পর্যায়ে এই আকাশ চাচা প্রতি রাতেই নিখোঁজ হয়ে যায়। আর এখন যখন নিখোঁজ হয়ে যায় তারা বাড়ির অন্য অন্য মানুষজন আর খুঁজতে বের হয় না। পরের দিন সকালবেলা দেখা যায় সেই কবরস্থান আকাশ চাচা পড়ে আছে। তখন তারা তাকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে বেশ কয়েকদিনই চলে, সপ্তাহখানেক। একদিন সকালবেলা এই আকাশ চাচার বাবা ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা খুলেই এক চিৎকার দেন। ওনার চিৎকার শুনে বাড়ির অন্য অন্য সদস্য দৌড়ে আসে। দেখতে পায় আকাশ চাচার ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে। তার শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যে এখানে আঁচড়ের চিহ্ন নাই। এইটা দেখে উনি চিৎকার মারেন। আর তার চিৎকার শুনে বাড়ির অন্য অন্য সদস্য এসে ওনারা দেখতে পায় আকাশ মোল্লার এই অবস্থা। তখন তাদের মাঝেও শোকের একটা ছায়া নেমে আসে, কারণ সবাই এসে দেখতে পায় আকাশ মিয়ার দেহে আর প্রাণ পাখি নাই। সবাই তখন শোকে ভেঙে পড়েন। এরপরে স্বাভাবিকভাবে আকাশ চাচাকে গোসল, জানাজা, দাফন সব সম্পূর্ণ করা হয়। আর এই আকাশ চাচার মৃত্যুর পরে তাদের পরিবারের সাথে কিন্তু আর কখনোই কোনো এই ধরনের ঘটনা ঘটে নাই। ঘটনাটা আকাশ চাচার সাথেই শুরু হয়েছিল এবং আকাশ চাচার সাথেই শেষ হয়ে গেল। আর আকাশ চাচাকে হতে হলো এক নরপিশাচের বলি। তো এটাই ছিল ঘটনা। আর আমরা আকাশ চাচার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। এবং এই ঘটনাটা বলতে গিয়ে নাকি এই জলিল চাচা অঝোর ধারায় কেঁদেছিলেন। আমরা জলিল চাচার জন্য দোয়া করব, কারণ তিনি একজন প্রবাসী। আর প্রবাসের মাটিতে এমনিই অনেক সমস্যা, অনেক কষ্ট বুকে চাপা থাকে। তো এরই মাঝে তার এই ভাই হারানোর বেদনাও আরেকটা কষ্টদায়ক ব্যাপার। আর আমরা আমিনুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা, লোমহর্ষক একটা ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আমিনুল ভাই, আপনার কাছ থেকে আমরা আরো ঘটনা পাওয়ার প্রত্যাশা করছি। তো এই ছিল আজকের আয়োজন। প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের আজকের এই ঘটনাটি? আশা করব আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। যদি ঘটনাটি আপনাদেরকে ভয় শিহরণ দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও পোস্ট করে জানাতে পারেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, অথবা এই ঘটনাটা কেমন লাগলো তার রিভিউ পোস্ট করে জানাতে পারেন। তো প্রিয় লিসেনার, আপনাদেরও যদি এমন ধরনের ঘটনা জানা থাকে অথবা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আমাকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারবেন horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো আর কথা বাড়াবো না, বিদায় নিব। আজ এই পর্যন্তই থাকলো। আবারও হাজির হচ্ছি আগামী শনিবার। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।